ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ক্লাস। আজকে আমাদের টপিক ক্লাস 10-এর এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, যেটা রিসেন্টলি পুজোর আগেই বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছিল এবং যেটা এই মাসে অক্টোবর মাসের শেষে সবাই জমাও দেবে। তোমরা হয়তো ইতিমধ্যে করে ফেলেছো। তোমরা এই ভিডিওতে তোমরা সেই উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আমি প্রত্যেকটা উত্তর ব্যাখ্যাসহ আলোচনা করব তোমাদের সুবিধার্থে, কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের জন্য বেশ কঠিন। আশা করছি তোমাদেরকে সঠিক ব্যাখ্যা দিয়ে উত্তরগুলো বোঝাতে পারবো। এবারে আমরা প্রশ্নে আসি। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নে রয়েছে চুজ দ্য সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি কারেক্ট। গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সটা আমাদের চুজ করতে হবে 4টা অপশনের মধ্যে। তো প্রথম প্রশ্নটা খুব সোজা। ডিড নট নিউ আছে, দেখো ডিড নিউ আছে, হ্যাড নট নোজ আছে, আর 4 নম্বরে রয়েছে ডিড নট নো। তো গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে ডি এর উত্তর। আমরা জানি ডিড এর পরে, ডিড যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, তো তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা হবে, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাই ডিড নট নো হবে। মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে তোমাদের এটা অবশ্যই জানা উচিত, তোমাদের ভার্বের ফর্ম থাকে এবং তোমাদের এটা জানা উচিত, কারণ এটা গ্রামারের একটা বেসিক রুল, খুবই কমন রুল, যে অক্সিলারি ভার্ব যদি সামনে থাকে, ডু, ডাজ, ডিড, যেই ফর্মেই থাকুক না কেন, তারপরে কিন্তু যদি মেন ভার্ব বসাতে হয় সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্মে হবে, তাতে কোনো এস, ইএস, ইডি কোনো যোগ হবে না। ডু নট গো হবে, ডিড নট গো হবে, কখনো ডিড নট ওয়েন্ট হবে না, ডু নট ওয়েন্ট হবে না। যা চেঞ্জ করার আমরা অক্সিলারি ভার্বে চেঞ্জ করব। তাই এখানে উত্তরটি হচ্ছে ডি এর। আশা করি বোঝাতে পেরেছি যে আই ডিডন্ট নো দিস উড হ্যাপেন। এখানে হবে আমি জানতাম না যে এটা ঘটবে। এবারে আমরা 2 নম্বর প্রশ্নে আসছি। এখানে দেখো এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত রয়েছে, এবং শর্তে আমরা জানি যে একটা ইফ ক্লজ থাকে আর একটা মেন ক্লজ থাকে। ইফ ক্লজে তোমাদের শর্ত আছে আর মেন ক্লজে রেজাল্ট রয়েছে। তো এখানে 4টা অপশানের মধ্যে গ্রামাটিক্যালি দেখতে গেলে কোনোটাই কারেক্ট নয়। যদি পিকে দে সরকারের এক্সেপশন ব্যতিক্রম অনুযায়ী আমাদেরকে এরটা চুজ করতে হবে। ইফ ইউ হ্যাড কল্ড হিম, যদি তুমি ডাকতে, হি উড কাম, সে আসতো। হিসেব মতো এই এ যেটা আমরা চুজ করেছি কারেক্ট অ্যান্সার রূপে, সেটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল, কেননা এটা হিসেব মতো যে 4 রকমের কন্ডিশনাল রয়েছে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, তার মধ্যে এটা সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ছে, যেখানে ইফ ক্লজটা পাস্ট টেন্সে হয় আর মেন ক্লজে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। কিন্তু আমরা এখানে ইফ ক্লজে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাচ্ছি। তাই আমরা এটা ব্যতিক্রম হিসাবে, পিকে দে সরকারের ব্যতিক্রম হিসাবে আমরা এটা চুজ করতে বাধ্য হচ্ছি। সি এর অ্যান্সারটা থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পুরোপুরি পারফেক্ট, শুধু কমা নেই, প্রিন্টিং মিস্টেক বলে হয়তো, তাই এটা আমরা গ্রামাটিক্যালি চুজ করতে পারবো না, রং। তাই আমরা এরটাই বাধ্য হয়ে করছি। ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। আশা করি বোঝাতে পেরেছি। এবারে আমরা 3 নম্বরে আসছি। দেখো এখানে বলছে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 4টা অপশানের মধ্যে কোনটা তোমার কারেক্ট বলে মনে হচ্ছে? দেখো দেওয়া রয়েছে a@b। এখানে বলা হচ্ছে এটাকে আর বিটাকে দুটো বক্স ধরতে বলা হচ্ছে। ইন দ্য এক্সপ্রেশন এ অ্যান্ড বি আর 2 বক্সেস, দুটো বক্স ধরতে বলছে, এবং কে মিডিলের যে অ্যাডারেটটা রয়েছে সেটাকে একটা বল ধরতে বলছে। অ্যান্ড অ্যাডারেট ইজ এ বল, দেন এটা অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই 4টা অপশান রয়েছে অ্যামং, বিটুইন, ইন অ্যান্ড ওভার। 4টা প্রিপোজিশনের মধ্যে কোনটা হবে? বিটুইন হবে। এটা খুব সহজ, কারণ দুজনের মধ্যে কিছু বোঝালে বিটুইন আমরা বসাই, দুজনের মধ্যে। আর অনেকের মধ্যে, 2 এর বেশি জনের মধ্যে বোঝালে অ্যামং আমরা ব্যবহার করি। এবারে 4 নম্বর প্রশ্নে লক্ষ্য করো, এক্সের উপরে কিউ। এক্সকে একটা ব্যক্তি ধরা হচ্ছে এবং কিউকে স্ট্রিট ল্যাম্প ধরা হচ্ছে, রাস্তার আলো ধরা হচ্ছে। তাহলে এখানে কিউকে আমরা কি প্রিপোজিশন হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি? 4টা অপশান রয়েছে অন, ওভার, অ্যাবাভ, আউট। তার মধ্যে অন আর আউট তো হবেই না, ওভার আর অ্যাবাভের মধ্যে হতে পারে, কারণ একটু উপরে না অনেক উপরে, এই একটা কনফিউশন আছে আমাদের। দুটোর মানেই উপরে, এখানে দুটোই অ্যাপ্রোপ্রিয়েট দেখতে গেলে, কোনোটাই ভুল হবে না, ওভার করলেও ঠিক, অ্যাবাভ করলেও ঠিক। এবার পিসি দাসের বইয়ে যদি দেখি আমরা, যে একটু উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করি এবং অনেক উপরে বোঝাতে আমরা অ্যাবাভ ব্যবহার করি, যেমন সান ইজ অ্যাবাভ আওয়ার হেড, সেই অর্থে আমরা এখানে ওভার করতে পারি। আমাদের ফিক্সড উপরে রয়েছে, ফিক্সড দূরত্বে রয়েছে, মাথার ঠিক উপরে।
এক্স্যাক্ট উপরে আছে, সেই অর্থে আমরা একটু উপরে রয়েছে, এবং সেই অর্থে আমরা এখানে ওভারটা ব্যবহার করতে পারি। এখানে 5 নম্বরে লক্ষ্য করো, বলছে আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। 4টা প্রিপোজিশনাল অপশান রয়েছে, অ্যারাউন্ড, অ্যাবাউট, উইদাউট এবং লাইক। এখানে লাইকটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আফটার 6 months, 6 মাস পরে তুমিও আমার মতো, লাইক আমার মতো, ইউ ক্যান স্পিক ইংলিশ লাইক মি, তুমিও আমার মতো ইংরেজি বলতে পারবে। 6 নম্বরে বলছে অল উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো। টুমরো মানে ফিউচার টেন্স বোঝা যাচ্ছে, উইল গিভ না উইল বি গিভিং, উইল হ্যাভ গিভেন, উইল বি গিভেন। প্রথম 3টেই ভুল, ডি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট। উইল বি গিভেন প্যাসিভ ফর্মে রয়েছে, প্রাইজ তো আর নিজে নিজে দেওয়া যায় না, কেউ দেবে, তো প্যাসিভ সেন্সে রয়েছে, তাই উইল বি গিভেন হবে। 7 নম্বরে আছে বিফোর ইউ গেভ অ্যান্সার আওয়ার টিচার্স ড্যাশ দেম টু আস। দেখো এখানে দুটো পার্ট রয়েছে, একটা বিফোর পার্ট আর একটা পরের পার্ট। যে কাজটা আগে ঘটে, দুটো কাজের মধ্যে আমরা জানি অতীতকালে দুটো কাজ যখন ঘটে, যে কাজটা আগে ঘটে সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, যেটা পরে ঘটে তুলনামূলক সেখানে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। তো এখানে ওই জন্য বলছে বিফোর ইউ গেভ অ্যান্সার আওয়ার টিচার হ্যাড সেন্ড, একদম এরটা উত্তর হবে, হ্যাড সেন্ড, আগে হয়ে গেছে। মাধ্যমিকে ভার্বের ফর্মেও এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে দুটো অতীতকালের ঘটনা যদি একসঙ্গে থাকে তাহলে যেটা আগে ঘটছে তুলনামূলক, যেমন এখানে তুমি উত্তর দিচ্ছ, ইউ গেভ অ্যান্সার্স, আরেকটা পার্ট রয়েছে আওয়ার টিচার হ্যাড সেন্ড দেম অ্যাওয়ে, আমাদের টিচার উত্তর পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, এই ঘটনাটা আগে ঘটছে, তাই এখানে আমরা হ্যাড সেন্ট পাস্ট পারফেক্ট ব্যবহার করছি, আর আরেকটাতে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করছি। নেক্সট দেখো 8-এ, কাট দ্য অ্যাপল উইথ দ্যাট নাইফ। কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা বোঝালে আমরা উইথ ব্যবহার করি, এখানে উত্তর হবে প্রথমে এরটা উইথ। 9 দেখো ডু ইউ অলওয়েজ গো টু স্কুল অন ফুট, পায়ে হেঁটে যাওয়া অর্থে আমরা অন ব্যবহার করি, অন ফুট। নেক্সট 10-এরটা এল্ডার্স, এখানে একটা প্যাসিভ সেন্স রয়েছে, এল্ডার্স শুড বি রেসপেক্টেড, বড়দেরকে সম্মান দেওয়া উচিত। এবার আমরা আসছি 11-তে, 11-এ রয়েছে হ্যাভ ড্যাশ রয়েছে জেনারেলি ইউজড উইথ প্রুয়েলস, এখানে 4টা অপশানের মধ্যে ইজ হবে, হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্রুয়েলস। এবার আমরা চলে যাচ্ছি 12-13, সেখানে আমাদেরকে জেন্ডার চেঞ্জের দেওয়া রয়েছে, গুজ জেন্ডার বি, এটা হবে ড্রোন, পুরুষ মৌমাছি ড্রোন। 13-এ দেখো লক্ষ্য করো লর্ড লেডি র্যাম, ইউই হবে, ইউ মানে হচ্ছে ভেড়ি, র্যাম মানে হচ্ছে ভেড়া। 14, 15, 16-এ আছে ন্যারেশন চেঞ্জ। 14 দেখো খুব সোজা, হি সেড টু মি আই অ্যাম রেডি, এখানে শুধু পার্সন আর ভার্বের পরিবর্তনটা করলেই উত্তর হয়ে যাবে। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি, আইটা হি হচ্ছে আর অ্যামটা ওয়াজ হচ্ছে, বি এর উত্তর হবে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। 15 আর 16-তে দেখো ইউনিভার্সাল ট্রুথ আছে, দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমাদের উই চেঞ্জ করা যাবে না এবং ভার্বও চেঞ্জ করা যাবে না, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ, তাই এটা উত্তর হবে এরটা, দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। 16টাও তাই হবে, রাহুল সেড টু মি উই আর মর্টাল, আমরা মরণশীল, ইউনিভার্সাল ট্রুথ, তাই এখানে উই হচ্ছে রাহুল আর আমাকে বোঝাচ্ছে না, সবাইকে বোঝাচ্ছে, তাই উইটা উই থেকে যাবে, তাই উত্তর এখানেও এরটা হবে, রাহুল সেড টু মি দ্যাট উই আর মর্টাল। নেক্সট 17 আর 18-তে আছে ভয়েস চেঞ্জ, খুব সহজ ভয়েস চেঞ্জ। প্রথমেই আছে একদম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, সাহিল শর্মা মেক্স টি, তাহলে উত্তর হবে কি টি ইজ মেড বাই সাহিল শর্মা। এখানে আমাদের অবজেক্ট টি চলে আসছে আগে, ভার্ব অ্যামিজারের মধ্যে ইজ ব্যবহার করছি, ভার্বের থার্ড ফর্ম মেক মেড মেড বাই সাহিল শর্মা, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, এখানে আমাদের বিং আনতে হয় মিডিলে, তাহলে অ্যান্সার হচ্ছে সি এরটা, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ম্যাচ হচ্ছে আমার সাবজেক্ট হয়ে যাচ্ছে অবজেক্ট থেকে, অ্যামিজারের মধ্যে আমরা ইজ ব্যবহার করছি, এখানে বিং আনছি, ভার্বের থার্ড ফর্ম ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। নেক্সট দেখো 19, 20, 21, যেখানে আমাদেরকে একটা সেন্টেন্সের 4টা পার্ট বা 3টে পার্ট আছে, 3টে পার্টে বিভক্ত, এবং সেই 3টে পার্টের মধ্যে আমাদেরকে ভুল খুঁজতে হবে, এরর খুঁজতে হবে, আর যদি এরর না থাকে কোনো তাহলে আমাদেরকে 4 নম্বর ডি অপশানটাতে নো এররে টিক দিতে হবে।
তো এখানে আমরা যে তিনটে সেন্টেন্স পড়েছি তাতে আমাদের প্রত্যেকটাতেই কিছু না কিছু এরর রয়েছে। যেমন প্রথমটা 19, প্রথম এর পার্টে রয়েছে আই ডিডন্ট নো হোয়ার দে ওয়্যার গোয়িং নর কুড আই আন্ডারস্ট্যান্ড। বি এর পার্টে রয়েছে সি এ রয়েছে হোয়াই হ্যাড দে লেফট সো সুন। দেখো এখানে এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ আছে, তাহলে এই সি পার্টটাই লক্ষ্য করো, হোয়াই হ্যাড দে লেফট সো সুন। এখানে আমাদেরকে কোশ্চেন ফরম্যাটে রয়েছে, তো আমাদেরকে এটা এভাবে করতে হবে, হোয়াই দে হ্যাড লেফট সো সুন, এটা কারেক্ট। তাহলে 19 নম্বর প্রশ্নে ভুল রয়েছে সি পার্টে, হোয়াই হ্যাড দে লেফট সো সুন। এবার 20 নম্বর প্রশ্নে দেখো, হি ওয়াকড 5 miles হুইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, এ পার্ট, ফর এ ম্যান লাইক হিম, বি পার্ট, সি পার্টে রয়েছে হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল। এখানে ভুল রয়েছে এ পার্টটায়, 5 মাইলসের পরে আমাদের আর বসিয়েছে, এখানে ইজ হবে। 5 miles হুইচ ইজ, কেন না 5 মাইলসকে এখানে একটা ইউনিট হিসাবে দেখানো হয়েছে। 21 নম্বর প্রশ্নে আছে তিনটে পার্ট, প্রথমে রয়েছে নাও ইট ক্যান বি ইজিলি সেট, ফার্স্ট পার্ট এতে রয়েছে, সেকেন্ড পার্ট বিতে রয়েছে দ্যাট দ্য পপুলেশন অফ দ্য সিটি ইজ গ্রেটার, আর সি পার্টে রয়েছে দ্যান এনি আদার সিটি ইন ইন্ডিয়া। এটা একটা ডিগ্রির একটা এক্সাম্পল, কিন্তু এখানে ভুল রয়েছে, এখানে সি পার্টটাই ভুল রয়েছে। সি পার্টে এখানে এটা একটা এক্সাম্পল যেখানে সিটির সঙ্গে সিটির তুলনা হচ্ছে না, সিটির একটা ফিচার, শহরের একটা দিক তার জনসংখ্যা, তাহলে জনসংখ্যার সঙ্গে জনসংখ্যার তুলনা হবে, তাই এখানে উত্তরটা হবে নাও ইট ক্যান বি ইজিলি সেড দ্যাট দ্য পপুলেশন অফ দ্য সিটি ইজ গ্রেটার দেন দ্যাট অফ আনতে হবে, দেন দ্যাট অফ এনি আদার সিটি ইন ইন্ডিয়া, তাই এখানে সি পার্টটাই ভুল রয়েছে। এবারে আমরা আসছি 22, 23, 24, যেখানে আমাদেরকে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স আমাদেরকে বাঁচতে হবে। এখানে 22-এর সিকোয়েন্সটা হবে বি এর QRSP, আমি সাজিয়ে দিচ্ছি QRSPতে দ্য এফেক্ট, আর এ দেখো আছে অফ দ্য সিনেমা, তাহলে এফেক্ট অফ দ্য সিনেমা, এসে রয়েছে দেখো অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং ইজ সামটাইম আনহেলদি, এবং তারপরে পি হবে ইয়াংস্টার ইন দ্য সিটি অ্যান্ড দ্য ভিলেজেস। 23-এ দেখো 23-এরটা হবে সি এর উত্তর QPSR, কিউতে কি আছে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, পিতে লক্ষ্য করো নট ইনডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, এসে লক্ষ্য করো বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, তারপরে আর অ্যান্ড দ্য লার্নম্যান হ্যাজ বিন হেল্ড ইন হায়ার এস্টিম দ্যান দ্য ওয়ারিয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এটার আবার বলছি 23-এর প্রশ্নের উত্তর হবে সি QPSR। 24-এর প্রশ্নের উত্তর হবে বি QSRP। কিউতে কি আছে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং ওয়েদার কন্ডিশনস, এসে রয়েছে এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইজড, আর এ রয়েছে ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, পিতে রয়েছে টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম দ্য কোল্ড। তাহলে 24-এর প্রশ্নের উত্তর হবে বি এর QSRP। এবারে আসছি আমরা 25, 26, 27, 28 এই প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হলে প্রথমে টেক্সটটা পড়তে হবে, টেক্সটটা পড়ে পাই চার্ট দেখে আমাদের উত্তরটা করতে হবে। টেক্সটটা প্রথমে পড়ি, দেখো শীতল নেভার ফেল টু গো টু স্কুল, শি লাভ টু স্টাডি অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস উইথ হুম শি প্লেড, শি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভড গার্ল। এখানে আমাদের প্রপার নাউন, অ্যাডজেক্টিভস, মেন ভার্বস আর অ্যাডভার্বস এগুলোকে আগে খুঁজে নিতে হবে। দেখো টোটাল এই টেক্সটের মধ্যে আমি হলুদ কালিতে দাগ দিয়েছি যেগুলো, সেগুলো হচ্ছে প্রপার নাউন, শীতল, নীলা আর কিম। ভার্বগুলো দাগ দিয়েছি লাল দিয়ে গোল করেছি, ফেল্ড, লাভড, প্লেড, ওয়াজ আর ওয়্যারটাও এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে টোটাল 5টা মেন ভার্ব রয়েছে, কিন্তু এখানে 5 অপশানে নেই, এইখানেই প্রবলেম। এখানে কিন্তু এই সংখ্যা দেখলে চলবে না, এখানে পাই চার্টের পার্সেন্টেজটা লক্ষ্য করে আমাদেরকে কিন্তু চুজ করতে হবে, এখানে কিন্তু অনেকটাই গণ্ডগোলের ব্যাপার রয়েছে। তাই সবচেয়ে বেশি পার্সেন্টেজ দেখো 4-এ আছে, তারপরে আছে 1-এ, তারপরে আছে 2-এ, তারপরে আছে 3-এ, এই আকারে আমাদের সাজাতে হবে। তাহলে আমরা পেলাম 5টা ভার্ব, 3টে প্রপার নাউন, আমি নীল কালিতে দাগ দিয়েছি অ্যাডভার্বগুলোকে, নেভার, ডিসেন্টলি, আর অ্যাডজেক্টিভটাকে দাগ দিয়েছি সবুজ কালিতে বিহেভড।
তাহলে একটি মাত্র অ্যাডজেক্টিভ রয়েছে বিহেভড। তাহলে আমরা সহজেই এবার করতে পারবো। তাহলে 25-এ আমাদের দিয়েছে মেন ভার্ব কতগুলো রয়েছে, তাহলে মেন ভার্ব আছে 5টা, কিন্তু আমরা এখানে তাহলে 4 নম্বরে দাগ দেব। সবচেয়ে বড় পোর্শন আছে 4-এ, আর সবচেয়ে বেশি সংখ্যা 5টা দাঁড়াচ্ছে মেন ভার্ব, তাই আমরা এখানে 4-এ দাগ দেব। 26-এ লক্ষ্য করো অ্যাডজেক্টিভ মাত্র একটা আছে, মাত্র একটা অ্যাডজেক্টিভ আছে বিহেভড। তাহলে এখানে কিন্তু 3 আমাদের চুজ করতে হবে। পাই চার্টে দেখো 3 সবচেয়ে কম জায়গা জুড়ে রয়েছে, তাই এখানে 3 অপশানটা আমরা দাগ দেব। তারপরে প্রপার নাউন, 4-এর পরেই 1 নম্বর যে স্থান সবচেয়ে বড় জায়গা দখল করে আছে পার্সেন্টেজ, তাই 27-এর 1 হবে প্রপার নাউন। এখানে আমরা 3টে প্রপার নাউন পেয়েছি, তাই 1 এখানে আমরা চুজ করব। তারপরে লাস্ট আছে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব এখানে 2টো রয়েছে, তাই 2 নম্বর পোর্শন সেটা হবে অ্যাডভার্বস। এবারে 29 দাগে দেখো বলছে শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টারসাইন্ড অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং, হোয়াট হ্যাজ সি রিটেন। এটা হবে অবশ্যই নোটিস, আমরা সবাই জানি। 30-এ বলছে প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ প্রসেস রাইটিং লিখেছে সে, তাহলে উত্তর হবে এর প্রসেস। এবারে একটা আনসিন প্যাসেজ তুলে দিয়েছে এবং কিছু প্রশ্ন দিয়েছে। আনসিন প্যাসেজটা বেশ সোজাই রয়েছে। লাইটনিং, একটা ঝড় বিদ্যুতের উপরে এখানে প্যাসেজটা দেওয়া হয়েছে। এ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্টস টুক হোম লেসেন্স অন হাউ টু স্টে সেফ ডিউরিং লাইটনিং অ্যান্ড স্টর্ম। বিদ্যুৎ বা ঝড়ের সময় কীভাবে নিরাপদে থাকা যায় সেটার ব্যাপারে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরকে একটা লেসন শেখানো হয়েছে। কলকাতা ক্লাউড চেসার্স, যারা একটা গ্রুপ of professionals who love to track, photograph, document storm and clouds conducted a session, একটা তারা সেশন করেছিল কাদের সঙ্গে, স্টুডেন্টস অফ মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। কবে করেছিল না থার্সডে, বৃহস্পতিবার। এই 3টে লাইনে আমরা প্রথম লাইনেই আমরা প্রায় এই 2টো লাইনের মধ্যেই আমরা প্রায় 3টে এমসিকিউর উত্তর পেয়ে যাব। কোন স্কুলের কথা বলা হচ্ছে না মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। কোন দিনে সেশনটা করা হয়েছিল না বৃহস্পতিবার, থার্সডে। আর কোন ক্লাসের ছাত্রছাত্রীদের সঙ্গে এই সেশনটা করা হয়েছিল ক্লাস 10-এর। দ্য স্টুডেন্টস ওয়্যার শোন ফটোগ্রাফস অফ ক্লাউডস ইন দ্য সিটি অ্যান্ড আউটসাইড, শহর বা বাইরের যত ক্লাউডসের ছবি তাদেরকে দেখানো হয়েছিল। দ্য এক্সপার্টস অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু স্টে ইনডোর্স, আনপ্লাগ ইলেকট্রনিক গ্যাজেটস অ্যান্ড নট টু স্ট্যান্ড আন্ডার এ ট্রি হোয়েন লাইটনিং স্ট্রাইকস। তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় যখন বিদ্যুৎ চমকাবে বা বিদ্যুৎ পড়বে তখন তারা যেন ঘরের ভিতরেই থাকে, তারা বৈদ্যুতিক যন্ত্রপাতি সব আনপ্লাগ যেন করে দেয় এবং গাছের নিচে যেন না তারা দাঁড়ায়। দেয়ার হ্যাজ বিন 2 রিসেন্ট লাইটনিং ডেথ ইন দ্য সিটি, রিসেন্ট 2টো মৃত্যু ঘটেছে। একজনের নাম দেবব্রত পাল, এজে 21, ডায়েড আফটার হি হ্যাজ স্ট্রাক বাই এ বোল্ট অফ লাইটনিং ডিউরিং ক্রিকেট প্র্যাকটিস অ্যাট বিবেকানন্দ পার্ক ইন জুন। দেবব্রত পাল, এটাও আমাদের এমসিকিউতে আছে, তার বয়স 21 বছর, এটা এমসিকিউতে থাকবে। যে মারা গিয়েছে রিসেন্টলি বিদ্যুৎ পড়ে যাওয়ার জন্য যখন সে প্র্যাকটিস করছিল ক্রিকেট বিবেকানন্দ পার্ক ইন জুন মাসে। অজয় মল্লিক, যার বয়স 27, সেও মারা গিয়েছে বিদ্যুতে, কোথায় না ময়দানে, জুলাই মাসে। নূপুর ঘোষ, যিনি হচ্ছে ভাইস প্রিন্সিপাল অফ দ্য স্কুল, টকড অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ সাচ ইন্টারাকশন, এরকম একটা ইন্টারাকশনের উপযোগিতা সম্পর্কে তিনি বলেন। সি টোল্ড দ্যাট সাচ ইন্টারাকশন ওয়্যার ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, এই ধরনের ইন্টারাকশন খুবই প্রয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে, সো দ্যাট দে বিকাম প্রিপেয়ার টু ডিল উইথ ডেঞ্জার্স অফ লাইটনিং অ্যান্ড স্টর্ম ইন রিয়েল লাইফ। সত্যিকারের জীবনে, আমাদের বাস্তব জীবনে এর যে ভয়ঙ্কর দিকটা সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত থাকা উচিত। দেবর্ষী দত্তগুপ্ত, who was the main speaker, main বক্তা যিনি ছিলেন, addressed the audience of 210 students and asked them to play the role of teachers to their parents and brothers and sisters. তাদের বাড়িতে যে বাবা মা ভাই বোন আছে তাদের শিক্ষকের ভূমিকা পালন করতে বলেছে ওই 210 ছাত্রছাত্রীদেরকে। এবার দেখো এমসিকিউগুলো, খুব সোজা এমসিকিউ। 31-এর দাগের এমসিকিউ, দ্য স্টুডেন্টস ওয়্যার অফ ক্লাস 10, ডি এর উত্তর হবে ক্লাস 10। 32-এ ইন্টারাকশন ওয়্যার হেল্ড অন থার্সডে, বৃহস্পতিবার, ডি এর উত্তর এটাও ডি হবে, থার্সডে বৃহস্পতিবার। 33-এ স্টুডেন্টস বিলং টু মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, এটাও সি হবে, মহাদেবী বিড়লা একাডেমি। 34
এজ অফ দ্য দেবব্রত পালের বয়স কত ছিল? 21 বছর। এ হবে উত্তর, 21 বছর। আর মোস্ট সুটেবল টু দ্য প্যাসেজেস, টাইটেলটা কী হবে না সি এর লেসেন্স অন লাইটনিং ফর স্টুডেন্টস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় বন্ধুদের শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব